26 দাগের প্রশ্ন আছে দেখো, ইন্ডিকার প্রণেতা কে? হেরোডোটাস, মেগাস্তিনিস, স্ট্রাবো, প্লুটার্ক। তো ইন্ডিকার প্রণেতা কে? তো আশা করি তোমরা সবাই বলতে পারবে, কমেন্ট করো 26 দাগের সঠিক উত্তর কী হবে। ইন্ডিকার প্রণেতা কে? তো অবশ্যই এর সঠিক উত্তর হবে মেগাস্তিনিস, বিদ্যাগ হবে সঠিক উত্তর। মেগাস্তিনিস হচ্ছে ইন্ডিকার প্রণেতা, অর্থাৎ মেগাস্তিনিসের লেখা বই হচ্ছে ইন্ডিকা। বইটি কিন্তু মৌর্য যুগের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। তিনি ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য দরবারের গ্রিক শাসক সেলুকাস দ্বারা প্রেরিত একজন গ্রিক রাষ্ট্রদূত। অবশ্যই বুঝতে পেরেছো, তাহলে গ্রিক রাষ্ট্রদূত ছিলেন কিন্তু মেগাস্তিনিস। আর তিনি এসেছিলেন মৌর্য যুগের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হিসেবে। ইন্ডিকা বইটার মানে লেখক হচ্ছে মেগাস্তিনিস। তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দরবারে গ্রিক শাসক সেলুকাস দ্বারা প্রেরিত একজন গ্রিক রাষ্ট্রদূত হিসাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 27 দাগের প্রশ্ন দেখি। কথাটা একটু গুছিয়ে বলতে পারলাম না, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। 27 দাগের প্রশ্ন আছে দেখো, নাসিরুদ্দিন চিরাগ ছিলেন দেখো খলজি বংশের একজন সুলতান, একজন সুফি সন্ত, গিয়াসউদ্দিন বলবানের একজন মন্ত্রী, আলাউদ্দিন খলজির সেনাবাহিনীর একজন সেনাধ্যক্ষ। দেখো এই প্র্যাকটিস সেটটা কিন্তু অ্যাসিভার্সের প্র্যাকটিস সেট, আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা যদি মনে করো যে এই প্র্যাকটিস সেটটা দেখবে না, তাহলে কিন্তু তোমরা ভুল করবে, কারণ এই প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাবতীয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তো এই প্র্যাকটিস সেটের এবার 27 দাগের প্রশ্ন আছে, নাসিরুদ্দিন চিরাগ ছিলেন কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করবে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু একজন সুফি সন্ত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। নাসিরুদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত। নাসিরুদ্দিন মাহমুদ চিরাগ দেহলভি ছিলেন নাসিরুদ্দিন মাহমুদ চিরাগ দেহলভি ছিলেন একজন সুফি সাধক, নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য এবং পরবর্তীকালে তার উত্তরসূরি হিসেবে পরিচিত হন। তিনি দিল্লি থেকে চিস্তি তরিকার শেষ গুরুত্বপূর্ণ সুফি ছিলেন। আশা করি বুঝতে পেরেছ। তো ইনি একজন সুফি সন্ত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন কী আছে দেখব। 28 দাগের প্রশ্ন আছে দেখো, 28 দাগের প্রশ্ন আছে, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো, ভালো করে বুঝবে, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি হলো উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি কি উপনিষদ, রামায়ণ, গীতা, মহাভারত? কোনটি এর সঠিক উত্তর? 28 দাগের সঠিক উত্তর কী হবে? 28 দাগের সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ সেটি ছিল কিন্তু 28 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মহাভারত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 29 দাগের প্রশ্নে চলে যায়। 29 দাগের যে প্রশ্নটা আছে সেটা একটা অঙ্ক। 29 দাগের প্রশ্ন দেখো, 45 মাইনাস 28 মাইনাস 37 মাইনাস 15 মাইনাস জিজ্ঞাসা চিহ্ন, এটা সমান সমান 58 হবে। এই জায়গাটা কী বসলে? তো এই জায়গাটা কী বসলে এর উত্তরটা সম্পূর্ণ হবে সেটা তোমাদের বার করতে হবে। তা আমরা এই জায়গাটা এক্স ধরতে পারি, এক্স ধরে এটার ক্যালকুলেশন করতে পারি। তো আমরা আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এই জায়গায় যদি 19 বসাই, তো দেখো তোমরা এটাকে সমাধান করবে কীভাবে। এই জায়গাটা যদি আমরা 19 বসাই, তাহলে 19 আর 15, এর থেকে থাকে -4, তাহলে এখানে প্লাস 37-এর সঙ্গে 4 যোগ হয়ে যাবে, প্লাস 4 যোগ হয়ে যাবে, মানে 4 যোগ হয়ে যাবে, 37 আর 4 41। 41 কিন্তু এখানে থাকবে। 28 থেকে 41 বিয়োগ করলে হবে 13, মানে এখানে বিয়োগ 13 থাকবে, বিয়োগে যোগ, তাহলে এটা হচ্ছে 45 আর 13 যদি যোগ করো তাহলে হয়ে যাচ্ছে 58। তাহলে এর সঠিক উত্তর হবে 58, আর সঠিক উত্তর হবে কিন্তু এই যে 19। 58 মিলে যাচ্ছে, সঠিক উত্তর কিন্তু হবে 19। আশা করি তোমরা বুঝতে পারছো। এর দেখা হবে সঠিক উত্তর। এই জায়গাটা কিন্তু 13 বসবে, এখানে কিন্তু 19 বসবে, 19। তাহলে 19 বসবে, এটা তোমরা বুঝতে পেরেছো। এখানে -19 থেকে 15 বাদ দিয়ে থাকে -4, সেই মাইনাসটা এই মাইনাসের সাথে যোগ গুণ হলে মাইনাস প্লাস হয়, +4 হয়ে যাবে। 37 আর 4 41। এই দেখো এখানে প্লাস 41 আর মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে -41। এই -41 থেকে 28 বাদ দিলে থাকে -13, সেই মাইনাসটাই এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 45 আর 13 হয়ে যায় 58। দেখো এখানে মিলে যাচ্ছে, তাই এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 30 দাগের প্রশ্নে চলে যাই। 30 দাগের প্রশ্ন দেখো, নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরে স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিলেন? 30 দাগের প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। নিম্নলিখিত রাজবংশগুলির মধ্যে কোনটি বিজাপুরে স্বতন্ত্র শাসনের প্রতিষ্ঠা করেছিল? তো এখানে আছে ইমাদ শাহী, নিজাম শাহী, কুতুব শাহী আর আদিল শাহী। তো এখানে 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো 30 দাগের সঠিক উত্তর তোমরা কমেন্ট করবে। 30 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 30 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, আদিল শাহী। ইউসুফ আদিল শাহ ছিলেন কিন্তু আদিল শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ প্রায় 158 বছর ধরে বিজাপুর সালতানাত শাসন করে এবং 1886 সালে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
1886 সালে কিন্তু এই সাম্রাজ্যটা মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়। আর আদিলশাহী বিজাপুরের কিন্তু মূলত দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে পশ্চিম অংশে আধিপত্য বিস্তার করেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সালটা ছিল কিন্তু 1490 থেকে 1510, 1490 থেকে 1510 এই সাল পর্যন্ত কিন্তু এরা আধিপত্য বিস্তার করেছিল, বা এই রাজবংশটা কিন্তু চলেছিল। তারপর সেটা মুঘল সাম্রাজ্যের পক্ষে চলে যায়। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। পরের প্রশ্ন আছে 31 দাগের প্রশ্ন। 31 দাগের যে প্রশ্নটা আছে দেখো, 31 দাগের যে প্রশ্নটা আছে কিন্তু সেই প্রশ্নটার সঠিক উত্তর কী হবে। প্রশ্ন আছে দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। রাজপুত, খলজি, তগলুক আর মুঘল। তো এখানে 31 দাগের সঠিক উত্তর কী হবে। তো এখানে দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। তো এখানে এর সঠিক উত্তর কী হবে আশা করি তোমরা বলতে পারবে। দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। তো 31 দাগের সঠিক উত্তর কী হবে, কে কী কমেন্ট করেছে কজন এসে দেখি। দিল্লির লালকেল্লায় ষোড়শ শতাব্দীতে কোন রাজবংশের নিবাস ছিল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু মুঘল রাজবংশের ছিল। মুঘল আমলে 1638 সালে সম্রাট শাহজাহান সুবৃহৎ এই লালকেল্লার নির্মাণ কার্য শুরু করেন, যা শেষ হয় কিন্তু 1848 সালে। উল্লেখ্য 1526 সালে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয় বাবরের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পারছো 1526 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য কিন্তু শুরু হয়, সেটা হচ্ছে বাবরের হাত দ্বারা আর কি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু মুঘল, অর্থাৎ দ্বিত হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা আছে এটা হচ্ছে অঙ্ক। এখানে √5 সমান এত হলে এইটার মান কত, তা তোমরা এটাকে কীভাবে সমাধান করবে। তো এটাকে তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা করতে পারো। এখানে √5 আছে তো 1/√5 দিতে পারো। এই √5টাকে 1/√5 করতে পারো। কেন করবে পরে আসছি। 1/√5 এটাকে তোমরা কী করবে, √5 দিয়ে উপর নিচে গুণ করবে। তাহলে উপর নিচে গুণ করলে এখানে √5 হয়, আর এখানে √5 × √5 হয়, সেই ক্ষেত্রে এখানে 5 হয়। এবার √5-এর মান কত, √5-এর মান এখানে দেওয়া আছে কিন্তু 2.326। তাহলে এইটা হচ্ছে আমরা 2.236 দেবো বাই 5 দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তুমি পেয়ে যাবে 0.447। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 0.447, অর্থাৎ এই সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 33 দাগের প্রশ্নে চলে যাই। অঙ্ক কিন্তু খুবই ইজি অঙ্ক থাকে, এবং অঙ্কগুলো কিন্তু তোমরা সহজে সমাধান করতে পারো, কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করতে পারবে না তখনই, কারণ তোমরা প্র্যাকটিস করো না বলে সেটা কিন্তু সম্ভব হয় না। তো 33 দাগের প্রশ্ন আছে দেখো, 200 পর্যন্ত কতগুলি সংখ্যা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। 200 পর্যন্ত কতগুলি সংখ্যা 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবেই। তাহলে তুমি এটাকে কীভাবে নির্ণয় করবে। তো 5 আর 7 দ্বারা বিভাজ্য হতে গেলে 5 আর 7-এর যেহেতু লসাগু যায় না, তা 5 আর 7 গুণ করে দিতে হবে, দিলে লসাগু যাবে 35। এইবারে তোমাকে বলেছে 200 পর্যন্ত, তা 200কে 35 দিয়ে ভাগ করো। 200কে যদি তুমি 35 দিয়ে ভাগ করো তাহলে 5/35 মানে এই 200কে আমি ভাগ করছি, 35 দিয়ে ভাগ করছি। তো আমি ভাগটা দেখিয়ে দিই, দেখো তোমরা এইভাবে করবে অঙ্কগুলো। এই যে 200টা এখানে দেবে, 35 5 দিয়ে দিলে হচ্ছে 5 × 5 = 25, 5 হাতে 2, 3 × 5 = 15, 2 17, 175, এখানে 25। তাহলে 5 পূর্ণ এখানে 25/35, 5 পূর্ণ 25/35, অর্থাৎ তোমার 200 পর্যন্ত তুমি 5টি সংখ্যা কিন্তু পাবে, যেটা কিন্তু 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে সঠিক উত্তর হিসাবে কিন্তু দ্বিত্বাক, অর্থাৎ 33-এর দ্বিত্বাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে সেটা দেখব। 34 দাগের প্রশ্ন। 34 দাগের প্রশ্ন দেখো, যদি তাজমহলকে মার্বেলের স্বপ্ন বলা হয় তবে কোন স্মারককে পাথরের স্বপ্ন বলা হয়। সুন্দর একটা প্রশ্ন কিন্তু। মার্বেলের স্বপ্ন যদি বলা হয় তাজমহলকে, তাহলে পাথরের স্বপ্ন বলা হয় কাকে। রংমহল, পঞ্চমহল, লালকেল্লা, বহাই মন্দির। তো এখানে এর সঠিক উত্তর কী হবে। 34 দাগের সঠিক উত্তর কমেন্ট করো সবাই। 34 দাগের সঠিক উত্তর কী হবে। এখানে কিন্তু এই প্রশ্নের উত্তরটা কিন্তু সত্যি সুন্দর একটা প্রশ্ন। এখানে বলেছে তাজমহলকে মার্বেলের স্বপ্ন বলা হয়, তাহলে কোন স্মারককে পাথরের স্বপ্ন বলা হয়। এর সঠিক উত্তর হবে কিন্তু লালকেল্লা। সিদ্ধাক হবে সঠিক উত্তর। লালকেল্লাটি হলো লাল বেলে পাথরের বিশাল ঘেরা দেওয়ালের জন্য নামকরণ করা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো পাথরের স্বপ্ন বলা হয় লালকেল্লাকে। কত সুন্দর একটা প্রশ্ন, উত্তর জানলে। চলো 35 দাগের প্রশ্ন দেখি। কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নাসিরউদ্দিন কুবাচা, আর ইলতুৎমিশ, আর কুতুবউদ্দিন আইবক। তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে। তো কে কুতুব মিনারের নির্মাণ কার্য সমাপ্ত করেন। তো বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন। তিনি ছিলেন কিন্তু দাস বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে তারই উত্তরসূরি ইলতুৎমিশ সেই
কুতুব মিনারের নির্মাণ কার্যটা সমাপ্ত করেন। শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। কুতুব মিনার শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, শেষ করেছিলেন কে? ইলতুৎমিশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। কত সুন্দর সুন্দর প্রশ্ন, আর এরকম প্রশ্ন তুমি পাবে না, যতই তুমি চেষ্টা করবে এরকম প্রশ্ন পাবে না। কেন পাবে না? কারণ এরকম প্রশ্ন কেউ নিয়ে আসবে না তোমাদের জন্য। আর যে প্রশ্ন আমি করব সেই প্রশ্ন দেখবে সব কিন্তু কমন আসবে, এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দেবে, যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেটা আমি ব্যবহার করবো সেটাই কিন্তু আসবেই আসবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে 36 দাগের প্রশ্ন আছে, দেখো 36 দাগের যে প্রশ্নটা আছে, দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিল? দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু ডিডাক, ফিরোজ শাহ তুগলক। সুলতান ফিরোজ শাহ তুগলক দিল্লিতে কিন্তু তোপড়া ও মিরাটে দুটি অশোক স্তম্ভ নিয়ে এসেছিলেন। অশোক স্তম্ভগুলি সম্রাট অশোক তৈরি করেছিলেন এবং এগুলি বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছিল। ফিরোজ শাহ তুগলক এই স্তম্ভগুলি তাদের মূল স্থান থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে এসেছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফিরোজ শাহ তুগলক হবে সঠিক উত্তর, ডিডাক। আমরা 37 দাগের প্রশ্নে চলে যাব। 37 দাগের যে প্রশ্নটা আছে, দেখো দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকম করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? মুবারক শাহ খলজি, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ তুগলক আর সিকান্দার লোদি। তো এখানে 37 দাগের সঠিক উত্তরটা কী হবে? আশা করি তোমরা কমেন্ট করতে পারবে এবং এই প্রশ্নের উত্তর করতে পারবে। দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহত দিয়েছিলেন? এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফিরোজ তুগলক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফিরোজ শাহ তুগলক কিন্তু 24টি কর তুলে দেওয়ার পাশাপাশি 5টি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজধানী স্থানান্তর এবং দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি করা। চলো আমরা 38 দাগের প্রশ্নে চলে যাই। 38 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য ও প্রশ্নটা উপর দিকে তুললাম। এবার এখানে 38 দাগের প্রশ্ন আছে, হিন্দু বিধবা পুনর্নির্বাহ আইন কবে প্রণীত হয়? 1856 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1838 খ্রিস্টাব্দে, 1867 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তর আমি কিন্তু অনেকবার বলেছি, তবু আবার তোমাদের জন্য কিন্তু বলবো। এখানে বলছে বিধবা বিবাহ পুনর্বিবাহ আইন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? 1856, 1817, 1838, 1867। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, অর্থাৎ 1856 খ্রিস্টাব্দে। 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির সহায়তায় ইস্ট ইন্ডিয়ান কোম্পানির অধীনে 26শে জুলাই 1856 সালে ভারতের সমস্ত বিচার ব্যবস্থায় হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পারছো কার সহায়তায়? লর্ড ডালহৌসির কিন্তু সহায়তায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 39 দাগের প্রশ্ন দেখি। 39 দাগের প্রশ্ন হচ্ছে, কে মিলিন্দ পাঞ্চ রচনা করেন? মিলিন্দ পাঞ্চাহ রচনা করেন অশ্বঘোষ, নাগার্জুন, বসুমিত্র, নাগসেন। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কী হবে? কমেন্ট করো সবাই, 39 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে এর কে মিলন পাঞ্চাহ রচনা করেন? তো এর সঠিক উত্তর হবে নাগসেন, অর্থাৎ দিদ্দাক হবে সঠিক উত্তর। মিলন পাঞ্চাহ গ্রন্থের কিন্তু বৌদ্ধ ভিক্ষুক নাগসেন এবং ইন্দো গ্রিক রাজা মিলনদের মধ্যে কথোপকথনকে কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। এই বইটি কিন্তু নাগসেনের রচনা হিসেবে পরিচিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তা মিলিন্দ পাঞ্চাহ এটা কিন্তু নাগসেনের বই, অর্থাৎ দিদ্দাক হবে সঠিক উত্তর। চলো 40 দাগের প্রশ্ন দেখি। নিম্নলিখিত ঘটনাগুলি কালানুক্রমে অনুসারে সাজালে হবে। এখানে যেগুলো আছে তার মধ্যে কালক্রমে করে সাজালে কী পাবে? তো তোমরা যে দেখছো আইন অমান্য, ভারত ছাড়ো, মন্ত্রী মিশন, আইন অমান্য, ভারত ছাড়ো, আইন অমান্য, মন্ত্রী মিশন, আইন অমান্য, মন্ত্রী মিশন, ভারত ছাড়ো। তার এর কোনটা হবে সঠিক উত্তর? তো এখানে যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আইন অমান্য আন্দোলন, এটা ছিল কিন্তু 1930 সালে। আইন অমান্য আন্দোলন এটা ছিল 1930 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942-এ ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। আর মন্ত্রী মিশন এটা হয়েছিল 1946, 1946, অর্থাৎ 1946-এ কিন্তু এটা হয়েছিল মন্ত্রী মিশন। তাহলে আইন অমান্য হয়েছিল 1930, 1942-এ ভারত ছাড়ো, মন্ত্রী মিশন হয়েছিল 1946। আশা করি তোমাদের আর ভুল যাবে না। এই প্রশ্ন কিন্তু দুরকম উত্তর কিন্তু জেনে নিলাম। চলো আমরা চলে 41 দাগের প্রশ্নে। 41 দাগের প্রশ্ন কী আছে? কোনো পরিবারের 6 পুত্রের বয়সের গড় 8 বছর। পুত্রদের আর তাদের মাতা পিতার বয়স মিলিয়ে সবার বয়সের গড় 22 বছর। যদি পিতার বয়স মাতার বয়সের থেকে 8 বছর বেশি হয় তাহলে মাতার বয়স কত? সুন্দর একটা প্রশ্ন, তুমি এটাকে কীভাবে সমাধান করবে? তো এইসব প্রশ্ন মানে খুব ইজি সমাধান করা যায়। এখানে বলেছে মাতার বয়স কত, বলেছে তাহলে মাতার বয়স কত? তা মাতার বয়স তুমি এখানে যা আছে তার মধ্যে কোনটা ধরবে আর কেন বা ধরবে? তো তোমাকে আমি নিয়ে যাব এই যে সিদ্ধাকে যে আছে 60, এই 60টা আমি মাতার বয়স ধরবো। এখন কেন ধরবো, কী জন্য ধরবো আমি পরে আসছি। এখানে বলছে কোনো পরিবারের 6 পুত্রদের বয়সের গড় হচ্ছে 8 বছর। 6 পুত্রদের বয়সের গড় 8 মানে 6 জনের মোট বয়স কত? 6 8 48। পুত্রদের আর তাদের মাতা পিতার বয়স মিলিয়ে মোট বয়সের গড় হচ্ছে 22 বছর।
মোট বয়সের গড় 22 বছর, তখন কতজন হচ্ছে, কত হচ্ছে, 6জন পুত্র আর মাতা পিতা মিলে 8, তাহলে 22 বছর হলে কত হয়, 8 গুণ 22, তাহলে কত হচ্ছে, 8 দিনে 16, 6 হাতে 1, 8 দিনে 16 আর 1 17, 176। যদি পিতার বয়স মাতার বয়সের থেকে 8 বছরের বেশি হয়, যদি পিতার বয়স মাতার বয়সের থেকে 8 বছরের বেশি হয়, তাহলে মাতার বয়স কত, চলে যাবে এখানে। এবারে এই দুটো তুমি বিয়োগ করো, 8 আর কত হলে 16, 8 হলে 16, হাতে 1, 4 কে 5, 5 আর কত হলে 7, 2 হলে 7, 1 বসে গেল, 128। এই যে পিতামাতার বয়স কিন্তু তোমার হচ্ছে 128, পিতামাতার বয়স হচ্ছে 128, এইটা তোমাদের মনে করতে হবে, পিতামাতার বয়স হচ্ছে 128। এখন এখানে বলেছে পিতার বয়স মাতার বয়সের থেকে 8 বছর বেশি, তাহলে পিতা আর মাতা যদি তুমি 60 দাও, তাহলে পিতা হবে কত, 68, তাহলে কিন্তু দুটোর যোগফল 128 হচ্ছে, বাকিগুলো কিন্তু একটাও হবে না। আশা করি তুমি বুঝতে পারছো কেন হবে না, কারণ এখানে যদি তুমি 44 দাও, মাতার বয়স 44 দাও, কারণ এখানে মাতার বয়স কত সেটাই বলেছে, তাই অপশানে মাতার বয়স থাকবে। মাতার বয়স যদি 44 দাও, তাহলে কত হবে পিতার বয়স, 4 আর 4 হলে 8, হাতে 1, 4 আর 5, 5 আর কত হলে 12, 7 হলে 12, 74 আর 44-এর পার্থক্য কিন্তু কখনো 8 না। আশা করি তোমরা বুঝতে পারছো। একজনের এবার যদি তুমি 50 নাও, তাহলে একজনের যদি 50 হয় আর একজনের যদি 68 হয়, তাহলে কখনো 50 আর 68 কিন্তু বয়সের পার্থক্য 8 হয় না। আশা করি তোমরা বুঝতে পারছো। একমাত্র কিন্তু 60 বছর মাতার বয়স হলে পিতার বয়স 68 হলে, দেখো 60 আর 68 যোগ করলে 128 হচ্ছে, এবং পিতার বয়স আর মাতার বয়সের পার্থক্য কিন্তু 8 হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আর এডুকেশন স্কুল এসব অঙ্ক কিন্তু তোমাকে ক্যালকুলেশন করায় না, শুধু মুখে মুখে হিসাব করে দিয়ে দেয়। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, আমরা 42 দাগের প্রশ্ন দেখব। 42 দাগের প্রশ্ন আছে, দেখো, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি থেকে সার্বভৌম ক্ষমতা ব্রিটিশ স্বরাজ কবে অধিকার করেছিল? সার্বভৌম ক্ষমতা ব্রিটিশ স্বরাজ কবে অধিকার করেছিল? 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1859 আর 1860। তো 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 42 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে 42 দাগের সঠিক উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার উপলব্ধি করে যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির মাধ্যমে ভারত শাসনের সুযোগ আর নেই। ঠিক আছে, সেই মতো ভারত সরকার আইন 1858 দ্বারা ব্রিটিশরা সরাসরি ভারতের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 1757 পর্যন্ত কিন্তু ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ছিল, তারপরে কিন্তু ওটা পাল্টে 1858 হয়েছে ভারত শাসন আইন। এইভাবে কিন্তু পরস্পর কিন্তু এগিয়ে গিয়েছে। তো মানে এইভাবে কিন্তু ইংরেজরা আমাদের ওপরকে কিন্তু অনেকটা শাসন করেছিল এইভাবে। চলো আমরা 43 দাগের প্রশ্নে চলে যাই। 43 দাগের প্রশ্ন কী আছে? নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গভঙ্গ অব্যবহিত পরে সংগঠিত হয়েছিল? তো এখানে 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু স্বদেশী আন্দোলন। বিদ্যাগ হবে সঠিক উত্তর, স্বদেশী আন্দোলন। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাব। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? 44 দাগের সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড লিনলিথগো। তো 44 দাগের সঠিক উত্তর কী হবে? তো 44 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1848 সাল থেকে 1856 সাল পর্যন্ত লর্ড ডালহৌসি ছিলেন কিন্তু ভারতের গভর্নর জেনারেল। সত্যবিলোপ নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজার যদি নির্দিষ্ট করে দেওয়া বা বংশ পরম্পরায় উত্তরাধিকারী না থাকে, তাহলে কিন্তু সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই নীতি প্রয়োগ করে বিভিন্ন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন তিনি। কে? তিনি হলেন লর্ড ডালহৌসি। আশা করি তোমরা বুঝতে পারছো সত্যবিলোপ নীতি এটাই ছিল। তো এই কিন্তু লর্ড ডালহৌসির কিন্তু এটা লর্ড ডালহৌসি এই সত্যবিলোপ নীতি চালু করেছিলেন। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে, দেখো, কোন আইনে খ্রিস্টীয় মিশনারি ভারতের প্রবেশ ছাড়পত্র পায়? 1793 চার্টার আইন, 1813 চার্টার আইন, 1833 চার্টার আইন, 1784 পিটারের ভারত আইন। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কী হবে? তো 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 1813 এই চার্টার আইনটি ব্রিটিশ বণিকদের ভারতে বাণিজ্য করার জন্য কঠোর লাইসেন্সিং ব্যবস্থার অধীনে অনুমতি দিয়েছিল। পাশাপাশি এটি একই সঙ্গে ভারতের ধর্ম প্রচারের জন্য খ্রিস্টান মিশনারিদের অনুমতি দিয়েছিল। তো এর সঠিক উত্তর তাহলে কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1813 এর চার্টার আইন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 45 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা 46 দাগের প্রশ্নে চলে যাব। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতাকে? মৌলানা আবুল কালাম আজাদ। তো এখানে আর বলতে হয় না, ওই পেজে অপশানে যাওয়ার দরকার নেই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ, অর্থাৎ এর দেখাবে সঠিক উত্তর। এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, যেখানে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় তার দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। এই ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর দেখাবে সঠিক উত্তর। আমরা 47 দাগের প্রশ্নে চলে যাব। তার জন্য প্রশ্নটা একটু বাম দিকে সরাবো। চলো দেখি, একটু ওয়েট করবে সবাই। 47 দাগে যে প্রশ্নটা আছে, দেখো,
50 বিদ্যার্থীর এক ক্লাসে বিজয়ের ক্রমাঙ্ক 25, শেষের দিক থেকে ওর ক্রমাঙ্ক কত? তো তোমরা এটাকে কীভাবে সমাধান করবে? তাহলে এখানে দেখো 50 বিদ্যার্থীর এক ক্লাসে বিজয়ের ক্রমাঙ্ক 25, তো 50 থেকে 25 বাদ দাও, তাহলে কত হবে? 25। শেষের দিক থেকে ওর ক্রমাঙ্ক কত, মানে ওর স্থানে গেলে তখন 1 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 26। শেষের দিক থেকে 26তম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো 48 দাগের প্রশ্ন দেখি। যদি গত পরশু সোমবার ছিল তাহলে আগামী পরশু কী বার হবে? তো অবশ্যই তোমরা বলতে পারবে, তবে এর প্রশ্নের কমেন্টটা আমরা একটু দেখবো 48 দাগের কে কী করছো। যদি গত পরশু সোমবার ছিল তাহলে আগামী পরশু কী বার হবে? তো এর সঠিক উত্তর হবে গত পরশু সোমবার থাকলে আগামী পরশু হবে শুক্রবার। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 49 দাগের প্রশ্ন চলে যাব। যদি এ কিউ এর পুত্র হয়, কিউ আর ওয়াই দুই বোন হয়, জেড ওয়াইয়ের মা হয়, পি জেডের পুত্র হয়, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি নিশ্চিত রূপে সত্য হবে? এর ভাই পি, এর কাকা পি, এর মামা পি, এর পিতা পি। তো এখানে 49 দাগের উত্তরটা কী হবে কমেন্ট করবে। এ কিউ এর পুত্র, তো আমরা যদি এখানে করি এ কিউ এর পুত্র তাহলে কেমন হয় দেখি। এ কিউ এর পুত্র মানে এখানে কিউ, তাহলে এ হচ্ছে কিউ এর পুত্র, ভালো করে বুঝবে। এ কিউ এর পুত্র, এখানে হচ্ছে কিউ আর ওয়াই দুই বোন, তাহলে কিউ আর ওয়াই এরা হচ্ছে দুই বোন। তোমরা কি উত্তর দিতে পেরেছো এখনো? আর হচ্ছে জেড ওয়াইয়ের মা, জেড হচ্ছে ওয়াইয়ের মা, জেড হচ্ছে ওয়াইয়ের মা, এটা হচ্ছে মা। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে পি হচ্ছে জেডের পুত্র, পি জেডের পুত্র, এটা হচ্ছে পুত্র। এবারে তাহলে নিম্নলিখিত কোন উক্তি নিশ্চিত রূপে সত্য? তো এখানে তোমার দেখো, এখানে এর ভাই পি, তাহলে এর ভাই পি এটা হবে না, এর ভাই পি হবে না, এখানে একটা সম্পর্ক আলাদা আছে। তারপরে এর কাকা পি, এর কাকা পি, এর কাকা পি এটাও হবে না। এর মামা হচ্ছে পি, এর মামা হচ্ছে পি, হ্যাঁ এর মামা পি কেন হবে? কারণ এটা হচ্ছে কিউ আর ওয়াই তার বোন, আর হচ্ছে এই জেড হচ্ছে মা, পি হচ্ছে পুত্র, তাহলে এ হচ্ছে ছেলে আর এর দুই বোন হচ্ছে কিউ আর ওয়াই, জেড হচ্ছে মা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যেহেতু এদের পুত্র এই কিউ আর ওয়াইয়ের পুত্র, এখানে কিউ এর পুত্র, এরা যেহেতু দুই বোন তাই, আর এর একটা ভাই পি, তাহলে এর সঙ্গে এর এটা মামার সম্পর্ক, মামা ভাগ্নে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে এর মামা হবে পি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 49 দাগের সঠিক উত্তর সি। 50 দাগের প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিলেন? ডিমিত্রিয়াস, প্রথম অ্যান্টিওকাস, মিনান্দার, কোনোটিই নয়। তো 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো 50 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, মিনান্দার। আমরা 51 দাগের প্রশ্নে চলে যাব। 51 দাগের প্রশ্ন দেখো, এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর ক্রমাগত বিদেশি আক্রমণ লক্ষ্য করা যায়। বিদেশিদের মধ্যে প্রথম ভারত আক্রমণ করে ইন্দো ব্যাক্ট্রিয়, শক, ইন্দো পার্থিয়ান আর কুষাণ। এই প্রশ্নটাও কিন্তু কিছুদিন আগে আমরা করেছি। তো এখানে ইন্দো ব্যাক্ট্রিয় এটা কিন্তু এর সঠিক উত্তর। বিদেশিদের মধ্যে প্রথম ভারত আক্রমণ করে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর বিদেশিদের মধ্যে প্রথম গ্রিক রাজা ডেমোট্রিয়াস কিন্তু প্রথমে 180 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন এবং উত্তর পশ্চিম ভারতের গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ইন্দো ব্যাক্ট্রিয় অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 52 দাগের প্রশ্নে চলে যাব। খলিমপুর তাম্রপত্রে কোন পাল রাজার সামরিক কৃতিত্ব বর্ণিত? খলিমপুর তাম্রপত্রে কোন পাল রাজার সামরিক কৃতিত্ব বর্ণিত রয়েছে? দেবপাল, কুমারপাল, ধর্মপাল আর মহিপাল। 52 দাগের সঠিক উত্তর কী হবে? 52 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, ধর্মপাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 53 দাগের প্রশ্নে চলে যাব। 53 দাগের প্রশ্ন কী আছে? দ্রাবিড় রীতির শ্রেষ্ঠ নিদর্শন কোন শাসনকালে পাওয়া যায়? দ্রাবিড় রীতির শ্রেষ্ঠ নিদর্শন কোন শাসনকালে পাওয়া যায়? পাল, চোল, চৌহান আর সেন। তো এখানে 53 দাগের সঠিক উত্তর কী হবে?
দ্রাবিড় রীতির শ্রেষ্ঠ নিদর্শন কোন শাসনকালে পাওয়া যায়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু পালদের শাসনকালে কিন্তু এটা পাওয়া যায়। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 54 দাগের প্রশ্ন দেখব। জুনাখার অপর নাম কি? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বলবান আর ইলতুৎমিশ। তো এখানে 54 দাগের সঠিক উত্তর কী হবে? 54 সঠিক উত্তর কী হবে? এখানে বলছে জুনাখার অপর নাম কি? তো এর সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর একদম। 54 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক, মোহাম্মদ বিন তুগলক। 55 দাগের প্রশ্ন কী আছে? যে সুলতান খলিফার কর্তৃত্ব অস্বীকার করেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক আর কুতুবুদ্দিন মুবারক। তো এখানে 55 দাগের সঠিক উত্তর কী হবে? তো কুতুবুদ্দিন মুবারক ছিলেন কিন্তু খলজি বংশের একজন সুলতান এবং আলাউদ্দিন খলজির পুত্র। 1319 সালে পিতার মৃত্যুর পর তিনিই কিন্তু সিংহাসনে বসেন। 55 দাগের সঠিক উত্তর হবে কুতুবুদ্দিন মুবারক, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। 56 দাগের সঠিক উত্তর কী হবে? মিরাতুল আকবর পত্রিকার প্রকাশ বন্ধ করা হয়। মিরাতুল আকবর পত্রিকার প্রকাশ বন্ধ করা হয় প্রেস অর্ডিন্যান্স 1930 দ্বারা, অ্যাডামস রেগুলেশন 1823 দ্বারা, প্রেস অ্যাক্ট অফ 1835 দ্বারা, কোনোটি নয়। তো এখানে 56 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 56 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে অ্যাডামস রেগুলেশন 1823 দ্বারা, বিদ্যাক হবে সঠিক উত্তর। 57 দাগের প্রশ্ন আছে দেখো, নিম্নলিখিত কোন সংবাদপত্র সাময়িক পত্রিকা মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? ক্রান্তি, আত্মশক্তি, সারথী আর সন্ধ্যা। তো 57 দাগের সঠিক উত্তর কী হবে? 57 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ ক্রান্তি। ক্রান্তি হলো মারাঠি ভাষায় প্রকাশিত মহারাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকা। আমরা 58 দাগের প্রশ্নে চলে যাবো। তো চলো আমরা 58 দাগের প্রশ্নে যাই। 58 দেখো, কাকে নানা সাহেব বলা হতো? মাধবরাওকে, প্রথম বাজিরাওকে, দ্বিতীয় বাজিরাওকে, দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্রকে। তো 58-এর সঠিক উত্তর কী হবে? কাকে নানা সাহেব বলা হতো? তো এখানে এর সঠিক উত্তর হবে দ্বিতীয় বাজিরাওর দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্রকে, অর্থাৎ দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্রকে কিন্তু নানা সাহেব বলা হতো, যিনি ছিলেন কিন্তু মারাঠা সাম্রাজ্যের অষ্টম পেশোয়া বালাজি বাজিরাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মারাঠা সাম্রাজ্যের অষ্টম পেশোয়া বালাজি বাজিরাওকে কিন্তু এই নানা সাহেব বলা হতো, দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ইনি। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো 59 দাগের প্রশ্ন দেখি। 59 প্রশ্ন কী আছে? যদি কোনো সাংকেতিক ভাষায় গোয়ালকে জিওএলকে এটা লেখা হয়, তাহলে এটাকে সেই ভাষায় কীভাবে লেখা হবে? এখানে যদি আমরা জির সঙ্গে এইচ ধরি, তাহলে জিএইচ, তারপরে ওপি, এবি, এলএম। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা বলবো কি, পোস্টকে তাহলে কী লিখবো? পির পরে এখানে কিউ হবে, ওর পরে পি হবে, এসের পরে টি হবে, টির পরে ইউ হবে, তাহলে কিউ পি টি ইউ, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 60 দাগের প্রশ্ন কী আছে? সঠিক বিকল্পটি নির্বাচন করুন। MNOP, NMPO, PQRS। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। তো 60 দাগের সঠিক উত্তর কী হবে? এখানে আমরা MNOP, এখানে NMPO করছে, তাহলে NM করছে, তার মানে এটা এই করছে, এটা ওই করছে, এটা পি করছে, এটা ও করছে, তাই তো? তার মানে এই তাহলে সেমভাবে আমরা এটা এখানে নিয়ে আসবো কিউ, আর এটা এখানে নিয়ে আসবো পি, আর এসটা এখানে নিয়ে আসবো, আরটা এখানে নিয়ে আসবো, তাহলে QPSR। দেখো বিদ্যাক হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 61 দাগের প্রশ্ন দেখি। ব্রিটেনের কোন সাংসদ রাজনীতিবিদ যিনি স্বীকার করেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ, এটি সিপাহী বিদ্রোহ নয়? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ, এটা সিপাহী বিদ্রোহ নয়। কে বলেন এটা? ডেভিড জর্জ উইলিয়াম হিল্ডারব্যান্ড ডিসরেলি আর জর্জ বিংসলে। তো এখানে 61 দাগের সঠিক উত্তর কী হবে? বেঞ্জামিন ডিসরেলি 1857 সালের বিদ্রোহকে কিন্তু ব্যাপক জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 63 দাগের প্রশ্ন আছে দেখো, স্বামী দয়ানন্দর আসল নাম কী ছিল? মূলশঙ্কর, অভিশঙ্কর, গৌরীশঙ্কর আর দয়াশঙ্কর। তো মূলশঙ্কর, অভিশঙ্কর, গৌরীশঙ্কর আর দয়াশঙ্কর। তো 63 দাগের সঠিক উত্তর কী হবে? বলছে স্বামী দয়ানন্দের আসল নাম কী ছিল? ও মূলশঙ্কর। এখানে এর দাগ হবে সঠিক উত্তর। স্বামী দয়ানন্দ, যার আসল নাম ছিল মূলশঙ্কর, তিনি কিন্তু আর্য সমাজের প্রতিষ্ঠাতা এবং একজন প্রভাবশালী হিন্দু সংস্কারক ছিলেন। আমরা 64 দাগের প্রশ্নে চলে যাবো। 64-এর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কত সালে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? কত সালে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 64 দাগের সঠিক উত্তর কী হবে? 64 দাগের সঠিক উত্তর হবে 1885। ঠিক বলেছে, ডির দাগ হবে সঠিক উত্তর। ডির দাগ। কত সালে বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত? 1885 সালে। 1885 সালে ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তৈয়বজি বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। আমরা 85 দাগের প্রশ্ন দেখব। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে কোন ঐতিহাসিক
হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছেন? এটা বিপানচন্দ্র, এখানে বলছে সুশোভন সরকার, রজনীপাম দত্ত, কে এম পান্নিকর। এখানে বলছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঘটনাকে কোন ঐতিহাসিক হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি বলেছেন? বাহ, একটা সুন্দর প্রশ্ন কিন্তু। 65 দাগের সঠিক উত্তর কী হবে? রজনীপাম দত্তের মতে জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল কিন্তু ভারতের ব্রিটিশ বিরোধী শক্তিগুলি দমনের উদ্দেশ্যে, এবং এতে ভারতের বুর্জোয়া শ্রেণী নেতারা জড়িত ছিলেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু রজনীপাম দত্ত, অর্থাৎ 65 থেকে সঠিক উত্তর হবে সিদ্ধাগ। আমরা 66 দাগের প্রশ্নে চলে যাবো। স্বদেশী আন্দোলনের নেপথ্যে প্রত্যক্ষ কারণ কী ছিল? লর্ড কার্জনের বঙ্গভঙ্গ সিদ্ধান্ত, লোকমান্য তিলকের 18 মাস সাশ্রম কারাদণ্ড দণ্ডিত হওয়া, লালা লাজপত রায় ও অজিত সিংয়ের গ্রেপ্তার, নির্বাসন, চাপেকর ভৃত্যদ্বয়ের মৃত্যুদণ্ডের ঘোষণা। তো 66 দাগের সঠিক উত্তর কী হবে? বলতে পারবে 66 দাগের সঠিক উত্তর কী হবে? চলো আমরা 66 67 প্রশ্ন করব। 66 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষণা। লর্ড কার্জনের বাংলা প্রদেশকে বিভক্ত করার সিদ্ধান্তে বিরোধিতা করার জন্য স্বদেশী আন্দোলন ছিল অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর 67 দাগের উত্তর হচ্ছে বঙ্গভঙ্গ কবে রোধ হয়? সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। 1905 সালে ভাইসরয় লর্ড কার্জনের বঙ্গভঙ্গ ঘোষণা করেন। 1905 সালে কিন্তু ঘোষণা করেন, যার ফলে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলন হয়। ফলে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ বাতিল করেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু রোধ করা হয় 1911 সালে, আর 5 সালে শুরু হয়। সিদ্ধাগ হবে সঠিক উত্তর।